গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে লোকাল বিল্ডিং বাই ল অ্যাজ পার আইস কোড। ঠিক আছে, তো আইস কোড অনুযায়ী আমরা যে বিল্ডিং তৈরি করব তার কিছু নিয়ম কানুন আমরা জানব। তো দেখো, এখানে আমরা এই চ্যাপ্টারটা পড়লে প্রথমত কী কী আমরা জানতে পারবো। এখানে প্রথমত যেভাবে জানতে পারবো সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপস অফ বিল্ডিং। বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের ভাগ সেগুলো জানতে পারবে এবং সেটা সম্বন্ধে বর্ণনা করা হবে। তারপরে হচ্ছে যে ডিফাইন দ্য টার্ম রিলেটেড বাই ল, এই যে লগুলো আছে মানে বিল্ডিং রিলেটেড সেগুলোর যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো সম্বন্ধে আমরা জানবো, সেগুলোর সংজ্ঞা জানবো। নেক্সট আর কি জানবো, নেক্সট হচ্ছে এক্সপ্লেন রিকোয়ারমেন্ট অফ বিল্ডিং অ্যাজ পার এনবিসি। এনবিসি অনুযায়ী আমার বিল্ডিংয়ের জন্য কী কী রিকোয়ারমেন্ট সেটা আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। নেক্সট হচ্ছে এক্সপ্লেন রিকোয়ারমেন্ট অফ বিল্ডিং অ্যাজ পার লোকাল বাই ল। ঠিক আছে, লোকাল ল অনুযায়ী কী ধরনের বিল্ডিং প্রয়োজন, ঠিক আছে, সেটা আমরা জানতে পারবো। চলো, তো প্রথমত যেটা হচ্ছে বিল্ডিং ক্রয় প্রকার কী কী। বিল্ডিং এখানে তোমার টাইপস অফ বিল্ডিং অনেকগুলো ভাগ আছে। তো প্রথমত যে ভাগটা আছে সেটা হচ্ছে অকুপেন্সি ক্লাসিফিকেশন। অকুপেন্সি অনুযায়ী কী ধরনের কাজ করা হবে, ঠিক আছে, ব্যবহার অনুযায়ী। ঠিক আছে, তো এখানে তোমার অল বিল্ডিং ক্যান বি ক্লাসিফাইড ইন ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপ। ঠিক আছে, নিম্নলিখিত গ্রুপে এই বিল্ডিংয়ের ক্লাসিফিকেশন করা হয়েছে। প্রথম হচ্ছে গ্রুপ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং, গ্রুপ বি এডুকেশনাল বিল্ডিং, গ্রুপ সি ইনস্টিটিউশনাল বিল্ডিং, গ্রুপ ডি অ্যাসেম্বলি বিল্ডিং, গ্রুপ ই বিজনেস বিল্ডিং, গ্রুপ এফ মার্কেন্টাইল, ইনক্লুডস বোথ রিটেল অ্যান্ড হোলসেল স্টোর। ওকে, তারপর যেগুলো আছে গ্রুপ এফ, গ্রুপ জি ইন্ডাস্ট্রিয়াল, ইনক্লুড লো মডারেট হাই ফায়ার হ্যাজার্ড, গ্রুপ এইচ হচ্ছে স্টোরেজ আর গ্রুপ আই হচ্ছে হ্যাজার্ডাস। তো টোটাল আমার 9খানা ভাগ আছে। ঠিক আছে, তো আমরা একে একে সব ভাগগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্রুপ এ। প্রথমত যেটা জানবো সেটা যে গ্রুপ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং। ওকে, চলো, তো গ্রুপ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং, এখানে আমাদের দিস ইনক্লুড any building in which sleeping accommodation is provided for normal residential purpose। সাধারণ রেসিডেন্সিয়াল পারপাসের ক্ষেত্রে এখানে ঘুমানোর বন্দোবস্ত থাকে এবং উইথ অর উইদাউট কুকিং অর ডাইনিং বোথ ফেসিলিটি এক্সপেক্ট অ্যানি বিল্ডিং ক্লাসিফাইড আন্ডার সি। তো আমাদের এখানে স্লিপিং অ্যাকোমোডেশন থাকবে, সেটা নর্মাল রেসিডেন্সিয়াল পারপাসের ক্ষেত্রে সেটা তোমার উইথ অর উইথাউট কুকিং, রান্না ব্যবস্থা থাকতেও পারে আবার না থাকতেও পারে। ঠিক আছে, রান্না ডাইনিং বোথ। ওকে, এই রেসিডেন্সিয়াল বিল্ডিং গ্রুপ এ এর যে আবার সাব ডিভিশন আছে, সেই সাব ডিভিশন A1 বলছে, A1 সাধারণত লজিং রুমিং হাউসের কথা বলেছে, লজ। ঠিক আছে, তো এখানে বলছে দিস ইনক্লুড অ্যানি বিল্ডিং অর গ্রুপ অফ বিল্ডিং আন্ডার দ্য সেম ম্যানেজমেন্ট। একটা ম্যানেজমেন্টের আন্ডারে একগুচ্ছ বিল্ডিং, ঠিক আছে, এবং যেগুলোর মধ্যে যার মধ্যে সেপারেট স্লিপিং অ্যাকোমোডেশন ফর টোটাল নট মোর দ্যান 40%। ঠিক আছে, যেখানে সেপারেট স্লিপিং অ্যাকোমোডেশন থাকবে এবং সেটা অবশ্যই 40 জনের বেশি নয়। ঠিক আছে, উইথ অর উইদাউট ডাইনিং ফেসিলিটি, সেটা ডাইনিং ফেসিলিটি থাকতেও পারে আবার না থাকতে পারে।
উইদাউট কুকিং ফ্যাসিলিটি ফর ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, কুকিং ফ্যাসিলিটি থাকতেও পারে, না থাকতেও পারে। এগুলোর মধ্যে যেগুলো সাবডিভিশন A1 এর মধ্যে আছে ইন, ক্লাব, মটেল, গেস্ট হাউস, এগুলো হচ্ছে সাবডিভিশন A1 এর মধ্যে। নেক্সট হচ্ছে লজিং। এই সাবডিভিশন A1 এর মধ্যে লজিং হাউস, a lodging or rooming house shall be classified as a dwelling subdivision A2 if no room in any of its private dwelling। ঠিক আছে, তো আবার লজিংয়ে একটা ভাগ আমরা সাবডিভিশন A2 এর মধ্যে নিয়ে আসতে পারি। তা এবার সাবডিভিশন A2টা কি সেটা আমরা জানবো। তো সাবডিভিশন A2 যেটা বলছে, সাবডিভিশন A2 মূলত এখানে 20 জন মানুষের স্লিপিং অ্যাকোমোডেশন থাকে, ম্যাক্সিমাম 20 জন মানুষের স্লিপিং অ্যাকোমোডেশন থাকে। তা A1 এ জানলাম ম্যাক্সিমাম 40 জন মানুষের স্লিপিং অ্যাকোমোডেশন থাকে, আর সাবডিভিশন A2তে ম্যাক্সিমাম 20 মানুষের স্লিপিং অ্যাকোমোডেশন থাকে। ঠিক আছে, এই সাবডিভিশন A2তে তোমার একটা রুমে সর্বোচ্চ তিনটে পার্সন থাকতে পারে। দেখো, ইফ দ্য রুম প্রাইভেট ডুয়েলিং আর রেন্ট টু আউটসাইডার দিস শ্যাল বি ফর অ্যাকোমোডেশন নট মোর দেন 3 পার্সন এভরি। ঠিক আছে, যদি আউটসাইডার জন্য, যদি বহিরাগতদের জন্য ভাড়া দেওয়া হয় তবে সেখানে সর্বোচ্চ 3 জন থাকবে। ঠিক আছে, তার সাবডিভিশন A2 যে বিল্ডিং ক্যাটাগরি সেখানে আমি 20 জন পার্সনের থাকার ব্যবস্থা করব, ঘুমানোর ব্যবস্থা থাকবে, এবং সেখানে সর্বোচ্চ একটা রুমে 3 জন ব্যক্তি ঘুমোতে পারবে। ঠিক আছে, তারপর বলছে ইফ স্লিপিং অ্যাকোমোডেশন ফর মোর দ্যান 20%, যদি 20 জনের বেশি ব্যবস্থা থাকে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং ক্ষেত্রে, তখন সেই বিল্ডিংটা A1, A3 আর A4 টাইপের হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে সাবডিভিশন A3। তো সাবডিভিশন A3 যেটা বলছে, যার মধ্যে তোমার ডরমিটরিসগুলোকে বলছে সাবডিভিশন A3। এখানে কি বলছে, দিস ইনক্লুড অ্যানি বিল্ডিং ইন হুইচ গ্রুপ স্লিপিং অ্যাকোমোডেশন ইজ প্রোভাইডেড। ঠিক আছে, উইথ অর উইদাউট ডাইনিং ফ্যাসিলিটি, ডাইনিং ফ্যাসিলিটি থাকতেও পারে আবার না থাকতেও পারে। ঠিক আছে, ফর পার্সন হু আর নট মেম্বার অফ সেম ফ্যামিলি, বলে যে সকল ব্যক্তি একই ফ্যামিলি নয়। ঠিক আছে, ইন ওয়ান রুম এ সিরিজ অফ ক্লোজলি অ্যাসোসিয়েটেড রুম আন্ডার জয়েন্ট অকুপেন্সি সিঙ্গেল ম্যানেজমেন্ট, ফর এক্সাম্পল স্কুল, কলেজ ডরমিটরি, স্টুডেন্ট হস্টেল, মিলিটারি ব্যারাক। তো সাবডিভিশন A3 এর মধ্যে আমার যেগুলো আসছে সেগুলোর মধ্যে হচ্ছে স্কুল, কলেজ ডরমিটরি, স্টুডেন্ট হস্টেল, ছাত্রদের যে হস্টেল বা ছাত্রাবাস বলে, মিলিটারি ব্যারাক যেখানে মিলিটারি থাকে। ঠিক আছে, এইগুলো সব হচ্ছে সাবডিভিশন A3 এর আন্ডারে পড়ছে। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট বলছে সাবডিভিশন A4। সাবডিভিশন A4 এগুলো উদাহরণ হচ্ছে অ্যাপার্টমেন্ট হাউস, বা যেটা আমরা বাংলায় যেটা বলি, বা যেটা আমাদের পপুলার যে ভাষাটা ইউজ করি অ্যাপার্টমেন্ট হাউসের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফ্ল্যাটস। ঠিক আছে, তো এখানে কি বলছে, দিস ইনক্লুডস অ্যানি বিল্ডিং অর স্ট্রাকচার ইন হুইচ লিভিং কোয়ার্টার আর প্রোভাইডেড ফর 3 অর মোর ফ্যামিলি। ঠিক আছে, এখানে বলছে 3 বা তার ততোধিক ফ্যামিলি বসবাস করবে। ঠিক আছে, সেই ধরনের বিল্ডিং, এবং লিভিং ইন্ডিপেন্ডেন্সি অফ ইচ আদার। ঠিক আছে, ওই যে 3 বা তার ততোধিক যে ফ্যামিলি বসবাস করবে তাদের প্রত্যেক ফ্যামিলি স্বাধীনভাবে থাকবে, উইথ ইন্ডিপেন্ডেন্ট কুকিং ফ্যাসিলিটি। ঠিক আছে, প্রত্যেকের স্বাধীন রান্নার ব্যবস্থা থাকবে। ওকে, যেমন অ্যাপার্টমেন্ট হাউস, ম্যানশন। নেক্সট হচ্ছে সাবডিভিশন A5। সাবডিভিশন A5 এর মধ্যে হচ্ছে হোটেলস। তো হোটেলের মধ্যে যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে দিস ইনক্লুড অ্যানি বিল্ডিং, গ্রুপ অফ বিল্ডিং আন্ডার সিঙ্গেল একই ম্যানেজমেন্ট আন্ডারে, ইন হুইচ স্লিপিং অ্যাকোমোডেশন প্রোভাইডেড উইথ অর উইদাউট ডাইনিং ফ্যাসিলিটি। বলছে স্লিপিং অ্যাকোমোডেশন
বলছে থাকবে, ঠিক আছে, সেটা ডাইনিং ফ্যাসিলিটি ছাড়া বা ডাইনিং ফ্যাসিলিটি সহ, ঠিক আছে। এইখানে সাব ডিভিশন A5-এর মধ্যে যে হোটেলগুলো পড়ছে সেগুলো 4 স্টার ক্যাটাগরি পর্যন্ত পড়ছে, ঠিক আছে, সেগুলো 4 স্টার ক্যাটাগরির মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে A6 যেগুলো হচ্ছে সাব ডিভিশন A6-এর মধ্যে পড়ছে হোটেল স্টার, সেইগুলো 5 স্টার এবং অথবা তার উপরে যে হোটেলগুলো আছে সেইগুলো পড়ছে সাব ডিভিশন A6-এর আন্ডারে, ঠিক আছে। চলো তাহলে আমি আরেকবার রিভিশন দিই। রিভিশন কি দেব? রিভিশন যেটা হচ্ছে, তাহলে আমি প্রথমে কি জানলাম? প্রথমে জানলাম রেসিডেন্সিয়াল বিল্ডিং। এবার রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের মধ্যে আমরা মোট 6টা ভাগ পেলাম, ঠিক আছে, 6টা সাব ডিভিশন পেলাম। কি প্রথম পেলাম সাব ডিভিশন A1, যেটা সাধারণত যেগুলো উদাহরণ হচ্ছে ইন, ক্লাব, মটেল, গেস্ট হাউস, এগুলো হচ্ছে সাব ডিভিশন A1-এর মধ্যে। তারপরে কি জানলাম? সাব ডিভিশন A2, যেখানে তোমার একটা বিল্ডিংয়ের মধ্যে 20 জনের বেশি থাকতে পাবে না, সেটা হচ্ছে সাব ডিভিশন A2, ঠিক আছে। নেক্সট কি জানলাম আমরা? সাব ডিভিশন A3। সাব ডিভিশন A3 মুদা প্রধানত এর উদাহরণ হচ্ছে স্টুডেন্ট হস্টেল, মিলিটারি ব্যারাক, স্কুল বা কলেজ ডরমিটরি, এগুলো সাব ডিভিশন A3 এর মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে সাব ডিভিশন A4। সাব ডিভিশন A4 এর মধ্যে হচ্ছে ফ্ল্যাট, ঠিক আছে, যেখানে 3 বা তার ততোধিক ফ্যামিলি বসবাস করবে এবং প্রত্যেকের স্বাধীনভাবে রান্নার ফ্যাসিলিটি থাকবে এবং থাকার ফ্যাসিলিটি থাকবে, ঠিক আছে, এই ক্যাটাগরির মধ্যে। ওকে। নেক্সট হচ্ছে সাব ডিভিশন A5। সাব ডিভিশন A5-এর মধ্যে পড়ছে হোটেল, ঠিক আছে, আপ টু 4 স্টার হোটেল পর্যন্ত পড়ছে সাব ডিভিশন A5। আর সাব ডিভিশন A6 পড়ছে আপ টু 5 স্টার এবং তার 5 স্টার এবং তার ওপরে যে হোটেল আছে 7 স্টার 10 স্টার যাই হোক, তো সেই হোটেলগুলো পড়ছে সাব ডিভিশন A6-এর আন্ডারে। ওকে। নেক্সট তাহলে আমরা গ্রুপ এ আলোচনা করলাম। আমাদের গ্রুপ এ ছিল রেসিডেন্সিয়াল বিল্ডিং, ঠিক আছে। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের মধ্যে আরও আমরা 6টা ভাগ পেলাম। এবার আমরা যাব গ্রুপ বি, এবং এর মধ্যে হচ্ছে এডুকেশনাল বিল্ডিং, ঠিক আছে। তো এডুকেশনাল বিল্ডিংয়ে আরও সাব ডিভিশন আছে, সেগুলো আমরা জানব। তো এডুকেশনাল বিল্ডিংয়ের মধ্যে সাব ডিভিশন B1-এর মধ্যে হচ্ছে আপ টু সিনিয়র সেকেন্ডারি লেভেল, সিনিয়র সেকেন্ডারি পর্যন্ত যে স্কুলগুলো আছে সেগুলো হচ্ছে সাব ডিভিশন B1, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট, সাব ডিভিশন B2 হচ্ছে অল আদার ট্রেনিং ইনস্টিটিউট, সমস্ত ধরনের ট্রেনিং ইনস্টিটিউটগুলো পড়ছে সাব ডিভিশন B2-এর আন্ডারে, ঠিক আছে, একই ম্যানেজমেন্টের আন্ডারে পড়বে এবং সমস্ত বিল্ডিংগুলো বা একই গ্রুপে, এই গ্রুপ অফ বিল্ডিং একই একটা সিঙ্গেল ম্যানেজমেন্টের আন্ডারে একগুচ্ছ যে বিল্ডিং, এবং সেগুলো মূলত ট্রেনিং ইনস্টিটিউট পারপাসে বা অল আদার বিভিন্ন পারপাসে ব্যবহার করা হয়, ঠিক আছে। এখানে কমপক্ষে 100 জন স্টুডেন্ট থাকবে, এই 100 জন ট্রেনিং নিতে পারবে বা 100 জনের কমপক্ষে 100 জন বা তার বেশি, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে আমরা কি জানলাম? এডুকেশনাল বিল্ডিংয়ে, এডুকেশনাল যে বিল্ডিং সেখানে আমরা কটা ভাগ পেলাম? মোট 2টো ভাগ পেলাম। প্রথম ভাগ হচ্ছে সাব ডিভিশন B1, যেটা হচ্ছে আপ টু সিনিয়র সেকেন্ডারি লেভেল পর্যন্ত যে স্কুল আছে, ঠিক আছে, সেগুলো সাব ডিভিশন B1-এর মধ্যে পড়ছে। এবার সাব ডিভিশন B2-এর মধ্যে পড়ছে সমস্ত ট্রেনিং ইনস্টিটিউট এবং ওই স্কুল বাদ দিয়ে, ও সিনিয়র সেকেন্ডারি স্কুল বাদে বাকি সমস্ত কিছু পড়ছে সাব ডিভিশন B2, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট যেটা হচ্ছে ইনস্টিটিউশনাল বিল্ডিং। ইনস্টিটিউশনাল বিল্ডিংয়ের মধ্যে প্রথম যে বিল্ডিংটা আমরা দেখতে পাবো, ইনস্টিটিউশনাল বিল্ডিংয়ের মধ্যে অনেক ধরনের ভাগ আছে, ঠিক আছে। প্রথম যে বিল্ডিংটা আমরা দেখতে পাবো, ভাগটা পাবো, সেটা হচ্ছে সাব ডিভিশন C1। সাব ডিভিশন C1-এর মধ্যে চলে এসছে হসপিটাল। সাব ডিভিশন C1 ক্রাইটেরিয়ার মধ্যে আমি কোন বিল্ডিং পাচ্ছি, কোন ইনস্টিটিউশনাল বিল্ডিং পাচ্ছি? হসপিটাল, ঠিক আছে। হসপিটাল
নেক্সট হচ্ছে সাবডিভিশন C2, সাবডিভিশন C2 হচ্ছে কাস্টোডিয়াল ইনস্টিটিউশন বা সংশোধনাগার, ঠিক আছে। কাস্টোডিয়াল ইনস্টিটিউশন এটা হচ্ছে তোমার সাবডিভিশন C2, ওকে। নেক্সট হচ্ছে সাবডিভিশন C3 পড়ছে পেনাল অ্যান্ড মেন্টাল ইনস্টিটিউশন। পেনাল এবং মেন্টাল ইনস্টিটিউশন হচ্ছে সাবডিভিশন C3, যেগুলো উদাহরণ হচ্ছে জেল, প্রিজন, মেন্টাল হসপিটাল, মেন্টাল স্যানিটোরিয়াল রিফরমেটিস, এই সব কিছু পড়ছে সাবডিভিশন C3। নেক্সট তাহলে আমরা এডুকেশনাল বিল্ডিং জানলাম, প্রথমে জানলাম রেসিডেন্সিয়াল বিল্ডিং, তার 6টা ভাগ। নেক্সট জানলাম এডুকেশনাল বিল্ডিং, তার 2টো ভাগ। এবার ইনস্টিটিউশনাল বিল্ডিংয়ে টোটাল আমরা 3টে ভাগ পেলাম। 3টে ভাগের মধ্যে প্রথমে C1 যেটা উদাহরণ হচ্ছে হসপিটাল, ঠিক আছে। C1 যার উদাহরণ হচ্ছে হসপিটাল, দেখো। নেক্সট হচ্ছে C2 যার এক্সাম্পল হচ্ছে তোমার কাস্টোডিয়াল ইনস্টিটিউশন C2, ঠিক আছে। আর C3 যেটা পেনাল অ্যান্ড মেন্টাল ইনস্টিটিউশন, সেটা হচ্ছে C3 আন্ডারে। এবার আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে অ্যাসেম্বলি বিল্ডিং বলতে যেখানে বিভিন্ন পারপাসে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। দেখো এখানে যে আগে অ্যাসেম্বলি বিল্ডিংয়ে যে ইন্ট্রোটা দেওয়া আছে সেটা ভালো করে দেখো এখানে কি কি পারপাসে। দেখো দিস বিল্ডিং, অ্যানি বিল্ডিং অর এ পার্ট অফ এ বিল্ডিং, বলছে এটা যে কোনো বিল্ডিং হতে পারে বা কোনো একটা বিল্ডিংয়ের অংশ হতে পারে, ঠিক আছে। এখানে কি বলছে, হয়ে গ্রুপ অফ পিপল কংগ্রেটেড বা গেদার ফর, তবে যেখানে বলছে একগুচ্ছ মানুষ এসে জমায়েত হবে, ঠিক আছে। কি কি পারপাসে, সেটা সোশ্যাল পারপাসে হতে পারে, রিলিজিয়াস ধর্ম পারপাসে হতে পারে, প্যাট্রিয়টিক পারপাসে হতে পারে, সিভিল, ট্রাভেল, সিমিলার পারপাস, ঠিক আছে, রিক্রিয়েশন, এইসব পারপাসে মানুষ কি হয়, মানুষ গ্যাদারিং হয়, জড়ো হয়। এখানে উদাহরণ দিয়েছে কি কি পারপাস, যেমন থিয়েটারে, মোশন পিকচার হাউস, অ্যাসেম্বলি হল, অডিটোরিয়াম, এক্সিবিশন হল মানে যেখানে মানে প্রদর্শনী হয় কোনো কিছু, মিউজিয়াম, ওকে। তারপরে জিমনেসিয়াম, রেস্টুরেন্ট, প্লেস অফ ওরশিপ মানে ঠাকুর মন্দির, মসজিদ, গির্জা, ড্যান্স হল, ক্লাব রুম, প্যাসেঞ্জার স্টেশন, টার্মিনাল অফ এয়ার বলতে বিমানবন্দরের যেখানে যাত্রী প্রতীক্ষালয়, ঠিক আছে। সারফেস অ্যান্ড ম্যারিন পাবলিক ট্রান্সপোর্টেশন সার্ভিস, রিক্রিয়েশন পিয়ার, স্টেডিয়াম। তো এই সমস্ত কিছু পড়ছে অ্যাসেম্বলি বিল্ডিংয়ের ক্ষেত্রে, খুবই ইম্পর্ট্যান্ট, এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ভালোভাবে মনে রাখবে। তো সাবডিভিশন, এই যে সাবডিভিশন ডি, গ্রুপ ডি অ্যাসেম্বলি বিল্ডিংয়ের মধ্যে আরও ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে বা সাবডিভিশন D1, তো এর মধ্যে যেটা বলছে, যে প্রাইমারি থিয়েট্রিক্যাল or operatic performance exhibition which has a raised stage, possession, curtain, fixed বা portable scenery, light, motion picture both, mechanical appliance, other theatrical accessories, equipment which is provided fixed seat over 1000%। তবে সাবডিভিশন D1 যেখানে একটা বিল্ডিং, একটা বড় হল ঘর বা বড় বিল্ডিং যেখানে 1000 জনের বেশি মানুষ বসে একসাথে বসে তোমার সেটা কোনো পিকচার দেখতেও পারবে বা সেটা কোনো থিয়েট্রিক্যাল পারপাস মানে তোমার থিয়েট্রিক্যাল পারপাসে ইউজ হবে, একসাথে 1000 জনের মানুষ বসে আনন্দ উপভোগ করতে পারবে, সেই ধরনের বিল্ডিংকে বলছে সাবডিভিশন D1, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাবডিভিশন D2 তোমার এটা মূলত দেখো বলছে D2 দ্য সাব ইনক্লুড অ্যানি বিল্ডিং প্রাইমারিলি মিন টু ফর ইউজ ডিসক্রাইব সাবডিভিশন D1 বাট উইথ ফিক্স। তাহলে D1-এ বলছে 1000 জন মানুষ একসাথে, 1000 জন বেশি মানুষ
1000 জন মানুষের উপরে কোনো সংখ্যা যদি হয়, তারা একসাথে বসে যখন কোনো আনন্দ উপভোগ করবে, তখন সেই ধরনের বিল্ডিংয়ে বলছে সাব ডিভিশন D1। এবং সর্বোচ্চ 1000 জন মানুষ বসে কোনো একটা জায়গায় বা কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে আনন্দ উপভোগ করবে, সেটা পড়ছে D2। তাই D1 D2 দুটোর পার্থক্য ডিপেন্ড করছে মানুষ, কত সংখ্যক মানুষ একসাথে থাকতে পারবে তার উপর ডিপেন্ড করে। D1-এ 1000-এর বেশি, D2-তে সর্বোচ্চ 1000। ঠিক আছে, ফিক্সড, দেখো উইথ ফিক্সড সিটস আপ টু 1000 পার্সন। ঠিক আছে, এটা মাথায় রাখবে D2-তে। নেক্সট বলছে D3-তে, যেটা বলছে যে D3-এর মধ্যে তোমার যে কোনো, দেখো বলছে সাব ডিভিশন ইনক্লুডস এনি বিল্ডিং ইটস লবি রুম আদার স্পেস কানেক্টেড থিয়েটার হতে পারে। ঠিক আছে, এখানে বলছে দেখো যে হ্যাজ অ্যাকোমোডেশন ফর 300 পার্সন অর আদার। তাহলে এই যে সাব ডিভিশন D3-এর মধ্যে আমার কমপক্ষে 300 জন বা তার বেশি মানুষ একসাথে থাকতে পারবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল কী দিয়েছে, কোনো একটা ডান্স হল, নাইট ক্লাব। ঠিক আছে, তারপর কোনো ড্রামাটিক বা থিয়েট্রিক্যাল এডুকেশনাল প্রেজেন্টেশন, কোনো জায়গায় সেমিনার হচ্ছে। ঠিক আছে, লেকচার অর আদার সিমিলার পারপাস। নেক্সট, কোনো এক্সিবিশন হল, দেখো কোনো এক্সিবিশন হল বা কমিউনিটি হল, ম্যারেজ হল, প্লেস অফ ওয়ার্শিপ, মিউজিয়াম, লেকচার হল। ঠিক আছে, এগুলো সব তোমার সাব ডিভিশন D3-এর মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে সাব ডিভিশন D4। নেক্সট সাব ডিভিশন D4 বলছে এখানে 300 জনের বেশি মানুষ একসাথে বসে আনন্দ উপভোগ করবে বা পারমানেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ঠিক আছে, তাহলে সাব ডিভিশন D3 আর D4-এর মধ্যে ডিফারেন্স কি, D3-তে মানে কমপক্ষে 300 জন বা তার বেশি। ঠিক আছে, একই পারপাসে D4-এ ওখানে 300 জনের কম হতে হবে। ঠিক আছে, লেস দেন 300, 300 জনের কম মানুষে মানে একসাথে বসে কোনো একটা জিনিস এনজয় করতে পারবে বা থাকতে পারবে, এবং অথবা তার উইথ নো পারমানেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং কোনো পারমানেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে না। খুবই ইম্পর্টেন্ট এটা, উইথ নো পারমানেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোনো পারমানেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে না সাব ডিভিশন D4-এ। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাব ডিভিশন D5। সাব ডিভিশন D5 বলছে যার মধ্যে includes any building or structure permanent or temporary meant for assembly people not covered by subdivision D1 to D4, যেমন হচ্ছে পার্ক স্ট্রাকচার, রিভিউ স্ট্যান্ড, সার্কাস টেন্ট, এগুলো হচ্ছে সাবডিভিশন D5। নেক্সট হচ্ছে সাবডিভিশন D6। সাবডিভিশন D6-এর মধ্যে পড়ছে যেখানে মাল্টি সার্ভিস ফ্যাসিলিটি থাকবে, যেমন একটা বিল্ডিংয়ের মধ্যে শপিং ফ্যাসিলিটি আছে, সিনেমা থিয়েটার ফ্যাসিলিটি আছে, রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে মাল্টিপ্লেক্স। মাল্টিপ্লেক্সগুলো হচ্ছে সাবডিভিশন D6-এর আন্ডারে। নেক্সট হচ্ছে সাবডিভিশন D7। সাবডিভিশন D7 যেটা হচ্ছে মানে D1 থেকে D6-এর মধ্যে এটা কোনো কাভার নেই সেই ধরনের, যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড বা এলিভেটেড রেলওয়ে, এটা হচ্ছে সাবডিভিশন D7। আন্ডারগ্রাউন্ড যে রেলওয়ে সেটা হচ্ছে সাবডিভিশন D7। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট আমরা জানবো বিজনেস বিল্ডিং। নেক্সট জানবো বিজনেস বিল্ডিং। এবার বিজনেস বিল্ডিংয়ের মধ্যে আমরা অনেক ধরনের ভাগ পাবো। ঠিক আছে, তো কি কি ভাগ পাবো, দেখো এখানে সাবডিভিশন E1, সাবডিভিশন E1 অফিস, ব্যাংক, প্রফেশনাল এস্টাবলিশমেন্ট লাইক আর্কিটেকচার, ইঞ্জিনিয়ার, বিল্ডিং, ডক্টর, লয়ার, পুলিশ স্টেশন, তো এগুলো সব হচ্ছে সাবডিভিশন E1। ঠিক আছে, সাবডিভিশন E2 ল্যাবরেটরি,
রিসার্চ ইনস্টিটিউটগুলো, ঠিক আছে, বা ল্যাবরেটরি টেস্ট হাউস, এগুলো সব আছে সাব ডিভিশন E2 এর আন্ডারে। E3 কম্পিউটার ইনস্টলেশন, E3 এর আন্ডারে, যেটা কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটার ইনস্টলেশন জায়গাগুলো হচ্ছে E3 এর আন্ডারে। E4 এর আন্ডার টেলিফোন এক্সচেঞ্জ, এই যে আমরা বলি BSNL টেলিফোন এক্সচেঞ্জ যাব, তো এই টেলিফোন এক্সচেঞ্জ অফিসগুলো হচ্ছে সাব ডিভিশন E4 এর আন্ডারে, ঠিক আছে। সাব ডিভিশন E5, এটা হচ্ছে ব্রডকাস্টিং স্টেশন বা টিভি স্টেশনগুলো হচ্ছে সাব ডিভিশন E5 এর আন্ডারে, ঠিক আছে। নেক্সট চলো, তাহলে আমরা জানলাম বিজনেস বিল্ডিং, যেটা গ্রুপ তাই গ্রুপ এর মধ্যে টোটাল আমরা জানলাম 5টা ভাগ, ঠিক আছে। আবার রিপিট করছি, টোটাল 5টা ভাগ। প্রথম ভাগ বা সাব ডিভিশন E1, যার মধ্যে পড়ছে অফিস, ব্যাংক, প্রফেশনাল এস্টাবলিশমেন্টের মধ্যে পড়ছে আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারদের অফিস, ডক্টর, লয়ার, পুলিশ স্টেশন, এগুলো এই সব প্রফেশনাল এস্টাবলিশমেন্ট এবং অফিস, যে কোনো অফিস, ব্যাংক, সব কিছু সাব ডিভিশন E1 এর মধ্যে পড়ছে। E2 এর মধ্যে পড়ছে তোমার ল্যাবরেটরি, রিসার্চ ইনস্টিটিউট, যেসব জায়গায় রিসার্চ হয়, গবেষণাগার, ঠিক আছে, ল্যাবরেটরি, এই সবগুলো সব সাব ডিভিশন E2 এর মধ্যে পড়ছে। সাব ডিভিশন E3 কম্পিউটার ইনস্টলেশন জায়গাগুলো, E4 টেলিফোনিক এক্সচেঞ্জ, আর E5 ব্রডকাস্টিং টিভি স্টেশন পড়ছে। নেক্সট চলো, নেক্সট যেটা পড়ছে গ্রুপ এফ বা মার্চেন্টাইল বিল্ডিং, ঠিক আছে। তো মার্চেন্টাইল বিল্ডিংয়ের মধ্যে দেখো বলছে দিস ইনক্লুডস অ্যানি বিল্ডিং অর পার্ট অফ বিল্ডিং, এটা হচ্ছে যে কোনো বিল্ডিং বা কোনো একটা বিল্ডিংয়ের অংশ যেটা ব্যবহার করা হয়, হুইচ ইজ ইউজ, যেটা ব্যবহার করা হয় অ্যাজ শপস, স্টোর, মার্কেট, ফর ডিসপ্লে অ্যান্ড সেল অফ মার্চেন্ডাইজ আইদার হোলসেল অর রিটেল, ঠিক আছে। হচ্ছে বিল্ডিংয়ের একটা অংশ বা কোনো একটা বিল্ডিং যেটা তোমার শপ, স্টোর, মার্কেট হিসাবে ব্যবহার করে, সেটা হোলসেল মার্কেট হতে পারে বা রিটেল মার্কেটও হতে পারে। তো এই যে গ্রুপ এফ টাইপ বিল্ডিং, এই গ্রুপ এফ টাইপ বিল্ডিং আবার অনেক ধরনের সাব ডিভিশন আছে। তো সেই সাব ডিভিশনগুলো জানবো। প্রথম হচ্ছে F1, F1 এর মধ্যে শপ, স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর, মার্কেট, যার এরিয়া আপ টু 500 মিটার স্কোয়ার, 500 বর্গমিটার এরিয়ার মধ্যে বা এরিয়া পর্যন্ত যে শপ, স্টোর বা ডিপার্টমেন্টাল স্টোর বা মার্কেটগুলো আছে, সেগুলো পড়ছে সাব ডিভিশন F1 এর মধ্যে। F2 এর মধ্যে পড়ছে 500 বর্গমিটার কম ক্ষেত্রফলের মধ্যে বা কম এরিয়ার মধ্যে যে সব সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর, মার্কেটগুলো আছে, সেটা হচ্ছে সাব ডিভিশন F1। আর F3টা হচ্ছে আন্ডারগ্রাউন্ড যে শপিং সেন্টার আছে, আন্ডারগ্রাউন্ড যে শপিং সেন্টার বা মাটির নিচে, আন্ডারগ্রাউন্ড বলতে আমরা মাটির নিচে বলি, তো আন্ডারগ্রাউন্ড যে শপিং সেন্টার আছে সেগুলো হচ্ছে সাব ডিভিশন F3। তাহলে আবার বলছি, আমরা 3টে ভাগ পাচ্ছি এখানে, F1, F2, F3, ঠিক আছে। F1, F2 দুটোর মধ্যে ডিফারেন্স শুধু হচ্ছে এরিয়ার ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। F1-এ এরিয়াটা হবে 500 বর্গমিটারের পর্যন্ত, আর F2-তে হবে 500 বর্গমিটারের কম এরিয়াটা, বাস। দুটোর মধ্যে ফেসিলিটি এক, ওখানেও সব স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর, মার্কেট থাকবে, এখানেও সব সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর, মার্কেট থাকবে। আর F3টা কি, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড শপিং সেন্টার, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে আমরা অনেকগুলো ভাগ পাবো, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা সাব ডিভিশন G1। তাহলে আমরা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংকে আমরা গ্রুপ জি আন্ডারে এনেছি, এবং সেটার মধ্যে ওই গ্রুপ জি এর মধ্যে প্রথম ভাগটা হচ্ছে সাব ডিভিশন G1। এটা মূলত ব্যবহার বিল্ডিং ইউজড ফর লো হ্যাজার্ড ইন্ডাস্ট্রি,
লো হ্যাজার্ড ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এটা মূলত ব্যবহার করা হয়। ঠিক আছে, কি ধরনের দেখো একটু পড়ে নাও। দিস সাবডিভিশন ইনক্লুডস এনি বিল্ডিং ইন হুইচ দ্য কন্টেন্টস আর অফ সাচ লো কম্বিউস্টিবিলিটি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস or operation conducted therein area such as a nature that there is no possibility of any self-propagating fire to occur। ঠিক আছে, মানে কোনো ধরনের এখানে যে সমস্ত কাজ হবে সেখানে সাধারণত কোনো দুর্ঘটনা ঘটবে না। ঠিক আছে, তো এই ধরনের মানে যা হবে সে বিল্ডার লো হ্যাজার্ড ইন্ডাস্ট্রি, লো হ্যাজার্ড মানে বেশি হ্যাজার্ড হবে না। ঠিক আছে, এই ধরনের এই টাইপের এই পারপাসে ইউজ হয়। ঠিক আছে, লো হ্যাজার্ড ইন্ডাস্ট্রি গুলোর ক্ষেত্রে যে সমস্ত বিল্ডিংগুলো আছে সেগুলো সাবডিভিশন G1 আন্ডারে আছে, আর সাবডিভিশন G2 আন্ডারে, যেখানে মডারেট হ্যাজার্ড ইন্ডাস্ট্রি। মডারেট হ্যাজার্ড ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে যেখানে টক্সিক ফিউম এক্সপ্লোর হয় না বা কোনো ভলিউম অফ স্মোক এক্সপ্লোর হয় না। ঠিক আছে, মডারেট হ্যাজার্ড বিল্ডিং। আর সাবডিভিশন G3টা হচ্ছে হাইলি হ্যাজার্ড বিল্ডিং। হাইলি হ্যাজার্ড বিল্ডিং যেখানে তোমার হয়তো যেমন ভোপালের যে গ্যাস দুর্ঘটনা হয়েছে, ওখানে যে ইন্ডাস্ট্রি ছিল সেটা হাইলি হ্যাজার্ড। ঠিক আছে, ওখান থেকে কী হলো, বিষাক্ত গ্যাস বেরিয়ে গেল, মানুষ অসংখ্য মারা গেল, অনেকদিন আগেকার ঘটনা ওটা। ঠিক আছে, রিসেন্ট একটা ঘটনা ঘটেছিল, ভোপাল নয় অন্য সাইডে। ঠিক আছে, সেখানেও বিষাক্ত গ্যাস লিক করেছিল এবং প্রচুর মানুষ মারা গেছে। তাহলে ওই ওগুলো হচ্ছে ওই ধরনের ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে হাই হ্যাজার্ড ইন্ডাস্ট্রি, যেখানে বিপদে মানে আশঙ্কা আছে যে যে কোনো সময় বিপদ ঘটতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এবং কোনো কিছু দুর্ঘটনা ঘটে শুধু ইন্ডাস্ট্রির মধ্যে, ইন্ডাস্ট্রির আশেপাশে যে জনবসতি আছে সেগুলোতেও দুর্ঘটনা ঘটতে পারে। তো এই ওই পারপাসে এই হাই হ্যাজার্ড ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে যে বিল্ডিং ইউজ করে সেগুলো সাবডিভিশন G3। আর মাঝামাঝি যে বিল্ডিংগুলো আছে সাবডিভিশন G2-তে যেটা বললো মডারেট হ্যাজার্ড, যেখানে বিপদের আশঙ্কা তুলনামূলকভাবে কম। ঠিক আছে, সেখানে সেটা হচ্ছে মডারেট বা সাবডিভিশন G2। মানে আবার বলছি, যে ইন্ডাস্ট্রিগুলো বিল্ডিং বিপদের আশঙ্কা তুলনামূলকভাবে ওই হাইলি হ্যাজার্ড বিল্ডিং ইন্ডাস্ট্রির তুলনায় কম, সেগুলো হচ্ছে সাবডিভিশন G2। আর সাবডিভিশন G1 যেখানে কোনো ধরনের বিপদের আশঙ্কা নেই, লো হ্যাজার্ড। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্টোরেজ বিল্ডিং। তো স্টোরেজ বিল্ডিংকে আমরা রেখেছি গ্রুপ H এর মধ্যে। ঠিক আছে, এখানে কি বলছে, এখানে স্টোর হাউস হিসেবে ইউজ হচ্ছে। ঠিক আছে, এই দেখো যেমন ওয়্যার হাউস, কোল্ড স্টোরেজ, ফ্রেট ডিপোটস, ট্রানজিট শেড, স্টোর হাউস, ট্রাক অ্যান্ড মেরিন টার্মিনাল, গ্যারেজ, হ্যাঙ্গার, বার্ন স্টেবল, এয়ারক্রাফট হ্যাঙ্গার বলতে বলছে আদার দেন এয়ারক্রাফট রিপেয়ার হ্যাঙ্গার। ঠিক আছে, ড্রেন এলিভেটর, এগুলো সব স্টোর হাউসের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তাহলে আমরা যেটা জানলাম, আমাদের প্রথম যে পার্টটা আমি বলেছিলাম, দেখো যে আমরা প্রথমে যেটা আমরা জানবো বলেছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বিল্ডিং, ডিফারেন্ট টাইপ অফ বিল্ডিং। তো ডিফারেন্ট টাইপ অফ বিল্ডিংয়ের মধ্যে আমরা যে টাইপস অফ বিল্ডিং অকুপেন্সি ক্লাসিফিকেশন অনুযায়ী যে বিল্ডিংগুলো আমরা বলেছিলাম, যে ভাগগুলো বলেছিলাম গ্রুপ ABCDEFGHI, তো আমরা H পর্যন্ত আলোচনা করলাম। এবার লাস্ট যেটা গ্রুপটা সেটা হচ্ছে হ্যাজার্ডাস। চলো, তো হ্যাজার্ডাস বিল্ডিংয়ের ক্ষেত্রে তোমার দেখো
These include any building or part of a building which is used for storage, handling, manufacturing, processing of highly combustible or explosive material or products which are liable to burn with extreme rapidity or which may produce poisonous fumes and explosion for storage। ঠিক আছে, কি উদাহরণ দিচ্ছে, যেটা এক্সাম্পল হচ্ছে কি পারপাসে ব্যবহার করা হচ্ছে, স্টোরেজ আন্ডার প্রেসার অফ more than 0.1 Newton per millimeter square in quantity exceeding 70 meter cube, acetylene, hydrogen, illuminating natural gas, ammonia, chlorine, ফসফোজেন, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথাইল অক্সাইড। তো এইসব স্টোরেজ, এইসব গ্যাস স্টোরেজ হাউসগুলো, ঠিক আছে। আর কি স্টোরেজ আছে, কোনো ইনফ্লামেবল, ফ্লেমেবল লিকুইড, ঠিক আছে, দাহ্য তরল, লিকুইফাইড গ্যাস, লিকুইড গ্যাস সংরক্ষণ বিল্ডিংগুলো আমরা গ্রুপ এইচের মধ্যে। ঠিক আছে, তা প্রথমটা কি জানলাম, বিভিন্ন ধরনের গ্যাস স্টোর হাউসগুলো গ্রুপ এইচ বিল্ডিংয়ের মধ্যে পড়ছে। তারপর কি জানলাম, তারপর জানলাম যে দাহ্য তরল পদার্থগুলো বা তরল গ্যাস আর কি স্টোর হয়, এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল, বিস্ফোরণকারী যে ম্যাটেরিয়াল, দাহ্য বিস্ফোরণকারী ম্যাটেরিয়াল আদার দ্যান লিকুইড, সেগুলো স্টোর হাউস হচ্ছে। এইসব স্টোর হাউসগুলো পড়ছে আমার গ্রুপ আয়ের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা আজকে অকুপেশন পারপাসে কী কাজে ব্যবহার করা হয় সেই পারপাসে আমরা জানলাম, এবং এখানে টোটাল আমার 9টা ভাগ সম্পূর্ণভাবে জানলাম। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।